একবার ভেবে দেখুন তো, টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস এর মতো একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসের ভেতরে চলছে যৌন হয়রানি আর জোর করে ধর্ম পরিবর্তনের একটা ভয়ঙ্কর চক্র। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের নাসিকে ঘটে যাওয়া এই ঘটনাটা এতটাই আলোড়ন ফেলেছে যে কে কর্পোরেট জিহাদ ষড়যন্ত্র বলা হচ্ছে। চলুন এই অবিশ্বাস্য ঘটনাটার গভীরে গিয়ে দেখি কিভাবে একটা হাই প্রোফাইল কর্পোরেট অফিস এমন একটা গোপন ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে উঠল। মানে ব্যাপারটা মাথায় আসে না, তাই না? একটা গ্লোবাল আইটি কোম্পানির চকচকে অফিসের ভেতরে ঠিক কি এমন হচ্ছিল যে পুলিশকে একেবারে ছদ্মবেশে আন্ডারকভার অপারেশন চালাতে হলো? আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যরই জট খোলার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কোন কোন দিকগুলো খতিয়ে দেখব। প্রথমে আসবে পুলিশের সেই ফিল্মি স্টাইলের গোপন অভিযান, তারপর জানব কিভাবে এই অভিযোগের শুরু হলো, এরপর ধীরে ধীরে উন্মোচন করব ষড়যন্ত্রের জাল আর তার মূল হোতা নিদা খানের কথা। সবশেষে দেখব তদন্ত এখন কোন পর্যায়ে আছে আর কি প্রশ্ন এখনও উত্তর খুঁজছে। তো চলুন প্রথমে কথা বলি সেই নাটকীয় পুলিশি অপারেশনটা নিয়ে, যার জন্যেই এই পুরো ব্যাপারটা দিনের আলো দেখতে পেয়েছে। ব্যাপারটা কিন্তু একদম সিনেমার মতো। খবর পেয়েই পুলিশ চুপ করে বসে থাকেনি। একেবারে ফিল্মি কায়দায় 4 জন মহিলা পুলিশ কনস্টেবলকে বেছে নিয়ে একটা আন্ডারকভার টিম তৈরি করা হয়। আর ভাবা যায় এই 4 জন পুলিশকর্মী হাউসকিপিং স্টাফের অভিনয় করে টিসিএস অফিসে ঢুকে পড়েন। তারপর ভেতর থেকে অভিযুক্তদের প্রতিটি নড়াচড়ার ওপর কড়া নজর রাখতে শুরু করেন। আর এই গোপন মিশনটাই কিন্তু পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু প্রশ্নটা হলো, পুলিশকে কেন হঠাৎ করে এত বড় একটা আন্ডারকভার অপারেশনে নামতে হলো? মানে নিশ্চয় খুব গুরুত্বপূর্ণ কোনো তথ্য তাদের হাতে এসেছিল। চলুন দেখি ঠিক কিভাবে এই বিশাল তদন্তের বীজ বোনা হয়েছিল। গল্পের শুরুটা হয়েছিল কিন্তু খুব সাধারণ একটা ফোন কল দিয়ে। একজন স্থানীয় নেতা পুলিশকে খবর দেন যে টিসিএসের একজন মহিলা কর্মীর আচরণে হঠাৎ অনেক পরিবর্তন এসছে। তিনি ইসলামিক নিয়মকানুন মানা শুরু করেছেন। পুলিশ যখন মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে, তারাও জানায় যে হ্যাঁ, মেয়েটা রমজানে রোজা রাখা শুরু করেছে আর এই কারণে তারা তাকে অফিসে যেতেও বারণ করেছে। একটা ছোট্ট সূত্র, আর তাতেই পুলিশ একটা বিশাল ষড়যন্ত্রের আঁচ পায়। আর তখনই তারা ঠিক করে এর সত্যতা যাচাই করতে একটা গোপন মিশন দরকার। আজ তদন্ত যেই না শুরু হলো, কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে এলো। একের পর এক এমন সব গুরুতর অভিযোগ সামনে আসতে লাগল, যা থেকে বোঝা যায় সমস্যাটা কতটা গভীরে ছড়িয়েছিল। এখনও পর্যন্ত 12 জন ভুক্তভোগী সাহস করে এগিয়ে এসেছেন, যাদের মধ্যে মহিলা এবং পুরুষ 2 ধরনের কর্মচারী আছেন। তবে তদন্তকারীরা মনে করছেন এই সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে, কারণ অনেকেই হয়তো সামাজিক লজ্জা বা ভয়ে এখনও মুখ খুলতে পারছেন না। অভিযোগগুলো শুনলে গায়ে কাটা দেয়। যৌন হেনস্থা, বিয়ের মিথ্যে আশা দেখিয়ে ধর্ষণ, জোর করে ধর্ম পরিবর্তন করানো, অন্য ধর্মকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলা, কি নেই সেই তালিকায়? আর সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটা হলো ত্র্যম্বকেশ্বর রোডের একটা রিসর্টে নিয়ে গিয়ে এক মহিলাকে গণধর্ষণ করা হয়। আর এই পুরো ষড়যন্ত্রের জালটা যার মাথায় বোনা বলে মনে করা হচ্ছে, তিনি হলেন ওই অফিসেরই HR ম্যানেজার নিদা খান। তদন্তকারীরা যাকে এই নেটওয়ার্কের মূল মস্তিষ্ক বা লেডি ক্যাপ্টেন বলে সন্দেহ করছেন। তদন্তকারীরা ওকে লেডি ক্যাপ্টেন নামেই ডাকছেন। কেন? কারণ পুলিশের মতে তার কাজই ছিল নতুন মহিলা কর্মীদের টার্গেট করা, তাদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব পাতিয়ে বিশ্বাস অর্জন করা, আর তারপর খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে তাদের এই ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে দেওয়া। তার কাজের পদ্ধতিটা ছিল একেবারে ঝককষে, খুব নিখুঁত। প্রথমে টার্গেট ঠিক করা, তারপর বন্ধুত্ব করে তার ভরসা জেতা। বিশ্বাসটা একবার তৈরি হয়ে গেলেই শুরু হতো ধর্মীয় মগজ ধুলাই, নমাজ পড়া শেখানো, কলেমা পড়ানো, এমনকি হিজাব বা বোরখা পরার ট্রেনিংও দেওয়া হতো। আর সবচেয়ে ভয়ঙ্কর হল, অভিযোগ উঠেছে যে ধর্মান্তরিত মহিলাদের নিয়ে নিদা একটা আলাদা মহিলা শাখা বা ফিমেল উইং তৈরি করেছিল, যাদের কাজ ছিল নতুন মেয়েদের এই জালের টেনে আনা। আর সবচেয়ে বড় খবরটা হলো, এই নিদা খান সে কিন্তু এখন পলাতক। জানুয়ারি মাসে সে কোম্পানি থেকে ইস্তফা দেয়, আর তারপর থেকেই তার ফোন সুইচড অফ। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তো পুলিশ এখন কি করছে?
এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কিভাবে এই মামলার জট ছাড়ানোর চেষ্টা করছে আর কি কি প্রমাণ তাদের হাতে এসেছে চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন, পুলিশ কিন্তু সব দিক থেকে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। একদিকে যেমন অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে তাদের প্ল্যানিং বোঝার চেষ্টা চলছে, অন্যদিকে রিসর্টের সেই ভয়ঙ্কর ঘটনার অভিযোগ প্রমাণ করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট আর কল রেকর্ডস ঘেঁটে পুরো নেটওয়ার্কটাকেও ম্যাপ করার কাজ চলছে। আর এখানে টেকনোলজি একটা বড় ভূমিকা নিচ্ছে। অভিযুক্তদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যেখানে তারা তাদের সব পরিকল্পনা আলোচনা করত বলে অভিযোগ। যদিও অনেক চ্যাট ডিলিট করে দেওয়া হয়েছে, ফরেনসিক এক্সপার্টরা এখন সেই ডিলিট করা মেসেজগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ভাবুন তো, ওগুলো যদি উদ্ধার করা যায় তাহলে কি অসম্ভব প্রমাণ হাতে আসবে। এই মামলায় কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আসিফ আনসারি, শফি শেখ, শাহরুখ কুরেশির মতো নামেরও রয়েছে সেই তালিকায়। আর অবাক করা বিষয়টা হলো, এরা প্রায় সবাই টিসিএসের টিম লিডার বা ওই রকম বড় পদে কাজ করত। সবাই এখন পুলিশের হেফাজতে। এই পুরো ঘটনাটা কিন্তু শুধু কয়েকজন অপরাধীর গল্প নয়, এটা তার চেয়েও অনেক বড় কিছু প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে কর্পোরেট দুনিয়ার দায়িত্ব আর নিরাপত্তার দিকে আঙুল তুলেছে। তাহলে আসল প্রশ্নটা কি? এটা কি নিছকই কয়েকজন খারাপ লোকের ব্যক্তিগত অপরাধ, নাকি এর পেছনে একটা বড় সংগঠিত ষড়যন্ত্র কাজ করছে? তদন্তে মালয়েশিয়ার ইমরান নামে এক ধর্মপ্রচারকের নাম উঠে আসায় দ্বিতীয় সম্ভাবনাটাই জোরালো হচ্ছে। এটা কি শুধুই কয়েকজন মানুষের ব্যক্তিগত নৈতিকতার পতন, নাকি একটা বিশাল কোম্পানির নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ? সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, নাসিক টিসিএসের এই ঘটনাটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ওয়ান অফ কেস, নাকি বড় কর্পোরেট অফিসের ঝা চকচকে দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা আরও বড় কোনো বিপদের প্রথম সংকেত? এই প্রশ্নের উত্তরই হয়তো বলে দেবে আমাদের দেশের কর্মক্ষেত্রগুলো ভবিষ্যতে কতটা নিরাপদ থাকবে।